ঠান্ডা গলায় বলে আলো। না না, সেটা কিভাবে হয়? পারিবারিকভাবে বিয়ে, বাচ্চারা শুনলে ব্যাকডেটেড ভাববে। আলো কিছুক্ষণ চুপ করে থেকে হেসে ফেলে, তারপর অপলক স্বামীনকে দেখতে থাকে। বাচ্চাদের কাছে কি জবাব দেবে ভেবেই লোকটা কি ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়েছে। কি অদ্ভুত একটা লোক, কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলে, তাহলে মিথ্যা প্রেমের কাহিনী বলবেন? সেটা ঠিক বলেছ। বলবো তোমাকে প্রথম দেখায় আমি প্রেমে পড়ে গিয়েছি। কি ভীষণ মিষ্টি যে ছিলে তুমি। দিনরাত তোমাকে নিয়ে ভাবতাম, তারপর আমি একদিন তোমাকে অনেক ভদ্রভাবে প্রেমের প্রস্তাব দিই, আর তুমিও রাজি হয়ে যাও সাথে সাথে। এই পর্যন্ত বলে স্বামীন থামে, তারপর বলতে থাকে, আমি আর বানাতে পারছি না গল্প, তুমি একটু হেল্প করো। আলো হাত দিয়ে মুখ চেপে হাসছে, হাত সরিয়ে জবাব দেয়, তাড়াহুড়ো করতে হবে না, ধীরে সুস্থে বানান গল্প। আমাদের বাচ্চা নেই। এখন নেই, হতে কতক্ষণ? স্বাভাবিক গলায় প্রশ্ন করে স্বামীন। আলোর গাল লাল হয়ে যায় লজ্জায়, মুখ ঘুরিয়ে সে অন্যদিকে তাকিয়ে থাকে। লোকটা ভীষণ বাড়াবাড়ি করে, মুখে লাগাম নেই এই লোকটার। মাত্র 7 দিন হয়েছে আলো ক্লিনিকে ছিল, 2 দফায় সার্জারি হয়েছে, অথচ তার কাছে মনে হচ্ছে কত বছর ধরে সে ওই মেডিসিন দেওয়া কেবিনেটটাতে ছিল। মনটা পুরো বিষিয়ে উঠেছিল। হোটেলের এই ঘরটা কিছুটা শান্তি নীরের ঘরটার মতো, একটা হোম সুইট হোম ফিল পাওয়া যায়। বিছানায় বসে আলো একটা লম্বা শ্বাস নেয়। স্বামীন আলোর ব্যাগপত্র জায়গা মতো রেখে তার দিকে ঘুরে তাকায়। আলো দৃষ্টি জানালার বাইরে দিয়ে রেখেছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেদিন রাতের পর থেকে অনবরত খুব বৃষ্টি হচ্ছে সিটিতে। স্বামীন আলোর কাছে এগিয়ে যায়। আলো ঘুরে স্বামীনের দিকে তাকিয়ে বলে, বৃষ্টি থামছে না কেন? তা তো আমি জানি না। আলো আবারও মাথা ঘুরিয়ে বৃষ্টি দেখতে থাকে, তারপর বলে, এখানে আর কতদিন থাকতে হবে? আমার ভালো লাগছে না। অনেকের ক্ষেত্রে একাধিকার সার্জারির প্রয়োজন পড়ে, যাদের মুখমণ্ডল পুড়ে যায়। তোমার হয়নি। আমরা খুব শিগগিরই ফিরবো, 2-1 দিনে। আলো চুপ করে থাকে। স্বামীন বলে, কফি খাবে? আপনি বানিয়ে খাওয়ালে খাবো। আলো লাজুক হাসি হেসে বলে। স্বামীন কফি বানাতে বানাতে বলে, খুব অলসতা ঢুকেছে শরীরে, তাই না? বাংলাদেশে নিয়ে গিয়ে সব বের করে দেব। সকাল থেকে রাত শুধু সংসারের কাজ করবে তুমি। প্রথম থেকে যত ফাঁকি দিয়েছো সব কিছু ওভার টাইম করে পুষিয়ে দেবে। আলো হেসে স্বামীনের দিকে তাকায়, মৃদু স্বরে বলে, এ কদিন আপনি খাওয়া দাওয়া ঠিকভাবে করেননি। স্বামীন কিছু না বলে কফি বানাতে মনোযোগী হয়ে ওঠে। আলো উঠে দাঁড়ায়। রুমটা পুরো অগোছালো হয়ে আছে। বিছানার উপরে কিছু শপিং ব্যাগ, সেগুলো হাতে তুলে নিয়ে স্বামীনের দিকে তাকিয়ে বলে, এসব কি আবার শপিং? আমি করিনি। সেদিন নাফিসা আন্টিকে যে গিফট দিয়েছিলে তার জন্য রিটার্ন গিফট পাঠিয়েছে। আলো কৌতূহলী হয়ে শপিং ব্যাগ থেকে গিফটটা বের করে। স্বামীন দুহাতে দুটো কফির মগ নিয়ে এগিয়ে আসে। গিফট দেখে আলো রানীর মাটিতে মিশে যেতে ইচ্ছে হলো। স্বামীন হতভম্ব হয়ে আলোর হাতের দিকে তাকিয়ে আছে। আলো লজ্জায় নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না। নড়াচড়া তো দূরের কথা, হাত থেকে নাইটিটা পুনরায় শপিং ব্যাগে ভরে চুপচাপ বিছানায় রেখে দেয় আলো। স্বামীন বিড়বিড় করে বলে, এসব আমি কিনিনি, বিশ্বাস করো। আলো চুপ করে নিজের একটা শাড়ি বের করে ওয়াশরুমে ঢোকে। স্বামী নিজের হাতের কফির মগ দুটোর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ বোকার মতো, তারপর চেঁচিয়ে ওঠে। কফিটা খেয়ে তারপর লজ্জা পেতে। দীর্ঘ সময় ধরে আলো শাওয়ার নিয়ে তারপর ওয়াশরুম থেকে বের হয়। স্বামীন বিছানা থেকে শপিং ব্যাগগুলো সরিয়ে রেখেছে। কফির মগ দুটি টেবিলের ওপর রাখা। বিছানা ঠিকঠাক করে স্বামীন জানালার বাইরে দৃষ্টি রাখে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। ঘাড় ঘুরিয়ে আলোকে দেখে সে থমকে যায়। হালকা গোলাপি রঙের শাড়িতে ভেজা চুলের লাজুক মুখটা বড্ড টানছে স্বামীনকে। আলো এক পলক কফির মগের দিকে তাকিয়ে নিচু গলায় স্বামীনকে বলে, নতুন করে বানিয়ে দেই। স্বামীন কোনো কথা বলে না, চুপচাপ আলোকে দেখছে। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। স্বামীন বিরস মুখে সেদিকে তাকায়। কি সুন্দর ভয়ঙ্কর রোম্যান্টিক আবহাওয়া। এটা হচ্ছে বউকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমানোর আবহাওয়া। কিন্তু তাতে তার কি? ওই মেয়েটা তো ভুল করে তার বুকে আসে, সজ্ঞানে নয়। আলো ইলেকট্রিক কেটলিতে পানি ফুটতে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎ স্বামীনের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে যায়। আজ ওই আছিয়া তাকে আবারও জড়িয়ে ধরবে। কিছুক্ষণ ঠোঁট টিপে হেসে নিয়ে বেশ শব্দ করে বলে ওঠে,
তেলাপোকা। আলো ঘুরে তাকায় স্বামীনের দিকে। স্বামীন তাকাল। স্বামীন ভাবলো হয়তো এক্ষুনি আছিয়া এসে তার বুকে হুমড়ি খেয়ে পড়বে, কিন্তু সে ঘুরে পালি। আলো পা থেকে ঘরে পড়ার চপ্পল খুলে হাতে নিয়ে এদিক ওদিক তাকিয়ে বলে। কোথায় তেলাপোকা? স্বামীন আলোর দিকে বিরস্ব মুখে তাকিয়ে আছে। আলো বলতে থাকে। কোথায় তেলাপোকা? কয়েক মুহূর্ত চুপ থেকে স্বামীন গম্ভীর কণ্ঠে বলে ওঠে। স্ত্রী হবার দ্বিতীয় শর্ত হলো তেলাপোকার কথা শুনলে ছুটে এসে স্বামীকে জড়িয়ে ধরতে হয়, হাতে চপ্পল তুলে নিতে হয় না। আলো স্বামীনের দিকে তাকায়। সবটা বুঝতে পেরে হাত থেকে চপ্পল ফেলে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। স্বামীন তার দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। মনে মনে বলতে থাকে। ওভাবেই মাথা নিচু করে রাখো আসিয়া, আমার দিকে ভুল করেও তাকাবে না। আমি ভয়ঙ্কর কিছু করে ফেলবো, তবে কোনো পবিত্র অপরাধ। আলো যেন স্বামীনের ব্যাকুলতা শুনতে পেল। সে চোখ তুলে তাকায় না স্বামীনের দিকে। আলোর অনেকটা কাছে গিয়ে স্বামীন ফিসফিসিয়ে বলে ওঠে। ভয় হচ্ছে? ভয় পাওয়ার কিছু নেই আসিয়া। আমাদের বাসর হবে বাংলাদেশে, আমার নিজের ঘরে, এই সিঙ্গাপুরে নয়। সব কিছু সাজিয়ে হবে আমাদের বাসর, আমার ঘরটাকে সাজিয়ে এবং আমার বউটাকেও। আলো চুপ করে দাঁড়িয়ে থেকে নিজের শাড়ির আঁচল চেপে ধরে রেখেছে। তার সামনে দাঁড়িয়ে থাকা ছটফটে এই পুরুষটি তাকে কথা শুনিয়ে লজ্জা দিয়ে মেরে ফেলবার পরিকল্পনা করছে সম্ভবত। স্বামীন আলোর মুখের দিকে তাকিয়ে বলে ওঠে। চোখ নামিয়ে রাখো, চোখ তুলে তাকাবে না আজ। আলো চোখ নামিয়ে রাখে। স্বামীন কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলে। একটা গান শুনবে? আলো চুপ করে থাকে। স্বামীন ফিসফিসিয়ে গাইতে শুরু করে। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আলো আবারও স্বামীনকে থামিয়ে দিয়ে নিচু স্বরে বলে। খুব বাজে গান করেন আপনি। স্বামীন হেসে ফেলে। চুপচাপ আলোকে কিছুক্ষণ দেখে ইলেকট্রিক কেটলির সুইচ অফ করে রাখে। তারপর মৃদু স্বরে আলোকে বলে। কফি খেতে হবে না, চুপচাপ নিজের বিছানায় গিয়ে চাদর টেনে শুয়ে পড়ো। ভুল করেও আমার দিকে তাকাবে না, একদমই না। আলো বাধ্য মেয়ের মতো বিছানায় গিয়ে শুয়ে পড়ে ওপাশ ফেরে। গায়ে চাদর টেনে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে স্বামীন বিরক্ত ভঙ্গিতে জানালার দিকে তাকায়। এই বৃষ্টি শেষ হচ্ছে না কেন? অদ্ভুত। ওই মেয়েটা আপনার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? স্বামীন ম্যাগাজিন থেকে চোখ তুলে আলোর দিকে তাকায়। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলে। স্ত্রী হবার তৃতীয় শর্ত হচ্ছে বোকা বোকা কথা বলে স্বামীর মাথায় খুলি গরম করে দেয়া, যেটা তুমি খুব ভালোভাবে করতে জানো। ওই মেয়েটা আমার দিকে কেন তাকিয়ে আছে, কেন তা আমি কি করে জানবো? ওকে জিজ্ঞেস করো। আলো মুখ ভার করে ফেলে। স্বামীন ম্যাগাজিন রেখে আলোর দিকে তাকিয়ে কি হয়েছে, সমস্যা কোথায়? মুখ ভার করে ফেললে কেন? বলে। আলো ঠান্ডা গলায় জবাব দেয়। স্ত্রী হবার চতুর্থ শর্ত হচ্ছে স্বামী ধমক দিয়ে কথা বললেই তার সাথে আর কথা না বলা, যেটা আমি অনেক ভালো করতে পারি, দেখবেন। স্বামীন হেসে ফেলে। আলোর হাত মুঠি করে ধরে বলে। না, দেখতে চাই না, মাফ করুন। আচ্ছা বলছি, ওই মেয়েটা আমার দিকে ওভাবে কেন তাকিয়ে আছে? আসলে ও আমার প্রাক্তন, তাই আমাকে দেখে ওর পুরোনো দিনের সব কথা মনে পড়ে গিয়েছে। আলো স্বামীনের থেকে হাত ছাড়িয়ে নিয়ে তার দিকে তাকিয়ে থাকে। স্বামীন হাসতে থাকে। কিছুক্ষণ চুপ করে থেকে বলে। স্ত্রী হওয়ার পঞ্চম শর্ত হচ্ছে স্বামী যখন চুপ করে থাকতে বলবে, স্ত্রী তখন চুপ করে থাকবে। এখন তুমিও চুপ করে থাকো। প্লেনে ওঠার পর থেকে আজগুবি সব প্রশ্ন করেই যাচ্ছ। এখন থামো, আমরা একটু পরে বাংলাদেশে পৌঁছে যাব। ঘরে ঢুকে আলো চারদিক ভালো করে দেখতে থাকে। ঘরটাকে আজ অন্যরকম লাগছে। নতুন রং করানো হয়েছে। আসবাবপত্র এদিক সেদিক করা হয়েছে। ঈশিতা পেছন থেকে বলে। দেখছো কি ভাবি? আলো মাথা ঘুরিয়ে বলে। ঘরটা এমন রং করা হয়েছে কেন? আগের রংটা তো একেবারে নতুন ছিল। কি জানি, ভাইয়া ফোন করে মেজো ভাইয়াকে বলেছে ঘরটা রং করিয়ে রাখতে। আলো অবাক হয়ে সবকিছু দেখতে থাকে। আগের থেকে বেশ ভালো লাগছে ঘরটা। নিজের জিনিসপত্র গুছিয়ে রাখতে রাখতে ঈশিতাকে বলে। তোমার গিফট পছন্দ হয়েছে? ঈশিতা মাথা নাড়ায়। আলো নিচু স্বরে বলে ওঠে। তোমার ভাইয়া কোথায় গিয়েছেন? বাড়িতে ঢুকে 5 মিনিটও বসলেন না। ভাইয়া কোথায় গিয়েছে এটা এখনো আমার কাছে জিজ্ঞেস করতে হচ্ছে কেন? উল্টো আমারই তো তোমাকে জিজ্ঞেস করার কথা ভাইয়া কোথায় গিয়েছে।
আলো চুপ করে থাকে। ঈশিতা বলে, ভাইয়া পার্টির মিটিংয়ে গিয়েছে, জরুরি আলোচনা। দুপুরে ফিরবেন না? সেটা তো জানি না, তুমি জিজ্ঞেস করো। আমি? হ্যাঁ তুমি। আলোর দিকে তাকিয়ে কথাটি বলে ঈশিতা আবারও বলতে থাকে, অনেক তো ভাইয়ার পরীক্ষা নিলে, এখন তুমিও পরীক্ষা দাও, তুমি বউ হিসেবে কতটা উপযুক্ত। আলো লাজুক মুখটা নামিয়ে রাখে। ঈশিতা আলোর ফোন থেকে শামিনের নাম্বার ডায়াল করে বলে, এই নাও কথা বলো। 2 বার রিং হতেই শামিন ফোনটা রিসিভ করে গম্ভীর কণ্ঠে বলে, বলো। কোথায় আপনি? মিটিংয়ে। দুপুরে ফিরবেন না? না, রাতে ফিরবো। দুপুরে এখানে খাবো, বিকেলে প্রেস ক্লাবে যেতে হবে, রাতেও সম্ভবত খেয়ে আসবো। আলো কি বলবে আর বুঝতে পারছে না, তার মাথায় আসছে না। ঈশিতা আলোর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, ভাইয়াকে বলো আমি আপনাকে খুব মিস করছি, আমার মনটা কেমন করছে। আলো ঈশিতাকে চোখ রাঙানি দেয়। ঈশিতা মুখে ওড়না চেপে হাসছে। শামিন আলোর ফোন পেয়ে অসম্ভব খুশি হয়েছে, কিন্তু অনেক সিনিয়র পার্সন আশেপাশে রয়েছে, তাই একটু ভালো করে কথাও বলতে পারছে না, শুধু মুখে হো হ্যাঁ করে যাচ্ছে। আলো বলতে থাকে, ঈশিতা আপু আপনাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে বলেছে, একসাথে ক্রিকেট ম্যাচ দেখবে। আর তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলবে না? শামিন জানতে চাই। আলো ঠান্ডা গলায় বলে, না, আমি তো ক্রিকেট খেলা দেখি না। শামিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে, তোমার ঈশিতা আপুকে বলে দিও আমি তাড়াতাড়ি বাড়ি ফিরবো। আর তোমার ঈশিতা আপুর বড় ভাবিকেও বলে দিও সে যেন গোলাপি রঙের শাড়িটা পরে থাকে। আলোর মুখটা লাল হয়ে যায় লজ্জায়। ঈশিতা আর চোখে তাকিয়ে বলে, কি বলেছে ভাইয়া? আই লাভ ইউ বলেছে? আলো মাথা নাড়ায়। তাহলে বলা যাবে না। অস্ফুট স্বরে বলে আলো ছুটে ঘর থেকে বের হয়। পার্টির মিটিং শেষ করে কবির আলমগীর শামিনকে কাছে ডাকে। শামিন গিয়ে তার পাশের চেয়ারে বসতেই কবির আলমগীর বলে ওঠে, সরকারি ফান্ড সিন্ডিকেটের ব্যাপারটা বানোয়াট। তোমার শ্বশুর মিথ্যা তথ্য দিয়ে নিউজ লিখেছে। বানোয়াট নাকি সত্যি সেটা তো উনি লেখেননি, উনি তো খবরটা তুলে ধরেছেন। আঙ্কেল, জনগণের মুখে যা শুনেছে, স্কুলটা অনেক বছর ধরে নির্মাণাধীন পড়ে আছে। খুব শ্বশুরভক্ত হয়েছ দেখছি। এতে যে তুমি ফেঁসে যেতে পারো সেটা জানো। নেবে তুমি অপবাদ, দলের সুবিধা নিলে কিন্তু দলের অপবাদ মাথায় তুলে নেওয়ার সাহস থাকতে হয়। শামিন কবির আলমগীরের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, প্রথমত উনি শুধু আমার শ্বশুর নয়, একজন সাংবাদিক। দ্বিতীয়ত আমি এমন কোনো কাজ করিনি যাতে আমি ফেঁসে যাব। তৃতীয়ত দল করলে দলের অন্যায় সমর্থন করার মতো ছেলে আমি নই আঙ্কেল। কবির আলমগীর শামিনের দিকে তাকিয়ে থাকে। ছেলেটা বারবার বেপরোয়া, এখন যদি ওর খামখেয়ালির জন্য পার্টি ফেসে যায়, সেটাই কবির আলমগীরের ভয়। সে নিচু স্বরে বলে, আরে, অন্যায় সমর্থন করতে কে বলেছে তোমাকে? তুমি শুধু তোমার শ্বশুরকে বলবে অযথা এত লেখালেখি যাতে সে না করে। এতে কত শত্রু তৈরি হয় বলো তো। শামিন ম্ল্যান হাসে, তারপর বলে, আমি আছি, শত্রু হলে আমি উপড়ে ফেলতে জানি আঙ্কেল। এটা বিশ্বাস করেন তো? আপনি অযথা চিন্তা করবেন না, অন্যায় তো আর আপনি করেননি। কলিং বেলের আওয়াজে ঋতু দরজা খুলে দেয়। শামিন হাসি দিয়ে বলে, ইহান ঘুমিয়েছে? ঋতু মাথা নাড়ায়। স্বামীর এদিকে ওদিকে তাকিয়ে আলোর উপস্থিতি পর্যবেক্ষণ করতে থাকে। আলো লিভিং রুমে নেই, নিশ্চয়ই খেয়ে দিয়ে নাক ডেকে ঘুমোচ্ছে। আসলে স্বামীর একটা বেশি বেশি আশা করে ফেলছে ওই মেয়েটার থেকে। নিজের মাকে যেমন দেখে আসছে, ঋতুকে যেমন দেখে আসছে, তাতে সে ভেবেছিল বউ মানুষ বুঝি এমনই হয়। আলোর মতো অলস বউ যে পৃথিবীতে থাকতে পারে তা সে বুঝতে পারেনি। ঋতু স্বামীনের হাতের শপিং ব্যাগটার দিকে তাকিয়ে বলে, কি এটাতে? স্বামীর মুচকে হাসে। ঋতু হেসে বলে, বুঝেছি, ভাবির জন্য। স্বামীর লাজুক মুখটা নিয়ে উপরে চলে যায়। ছোট ভাই বোনগুলো এভাবে লজ্জা দিলে সে কোথায় যাবে? ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখে বিছানায় কেউ নেই, তাহলে সম্ভবত বারান্দায়। জোরে জোরে শব্দ করে আলমারি খুলে টি শার্ট বের করে, শব্দ করে ওয়াশরুমের দরজা খোলে। আলো রানীর কোনো পাত্তা নেই। আলোর বারান্দায় দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখছিল। আজ আকাশে এত বড় একটা রূপালী চাঁদ। শব্দ পেয়ে সে বুঝতে পেরেছে
শামিন এসেছে। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে সে হেঁটে নিচতলায় চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে শামিন বারান্দায় উকি দেয়। বারান্দায় কেউ নেই। ঘুরে দাঁড়াতেই দেখে আলো দাঁড়িয়ে আছে, তার হাতে একটা গ্লাসে মিন্ট লেমন। শামিন আলোর হাতের গ্লাসটার দিকে তাকিয়ে বলে। মুখে ছুঁড়ে মারবে নাকি? আলো হেসে ফেলে। শামিন গ্লাসটা নিয়ে চুমুক দেয় তাতে। আলোকে এক পলক দেখে নিচু স্বরে বলে, ঈশিতার বড় ভাবিকে গোলাপি রঙের শাড়ি পরতে বলা হয়েছিল। আলো অন্যদিকে ফিরে বলে। আপনি বললেই সে শুনবে কেন? শামিন শীতল চোখে আলোর দিকে তাকিয়ে আছে। আলো বলতে থাকে, ক্রিকেট ম্যাচ দেখতে যাবেন না? ইলহাম ভাইয়া আর ঈশিতা আপু অপেক্ষা করছে আপনার জন্য দোতলার লিভিং রুমে। আপনি যান, আমি ঘুমিয়ে পড়ছি। দরজাটা চাপিয়ে রেখে যাবেন। শামিন কিছুক্ষণ আলোকে দেখে দরজার কাছে যায়, তারপর দরজায় ছিটকিনি তুলে ঘুরে দাঁড়ায়। আলো মাথা নিচু করে রেখেছে। শামিন আলোর দিকে এগিয়ে যায়, তারপর নিচু স্বরে বলে, দোতলার লিভিং রুমে আমার জন্য কেউ অপেক্ষা করে বসে নেই। আমার জন্য সম্ভবত দোতলার দক্ষিণ পাশের ওই ঘরটাতে কেউ অপেক্ষা করেছিল। আলো অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলে, মিথ্যা কথা, কেউ অপেক্ষা করেছিল না। কেউ ছিল না? শামিনা আলোর দিকে খানিকটা ঝুঁকে এসে জিজ্ঞেস করলো। আলো মাথা নাড়ায়। শামিন বলে ওঠে, ঠিক আছে, আমি লিভিং রুমে যাচ্ছি। আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, দেখতে হবে। তুমি ঘুমিয়ে পড়ো। শামিন ঘুরে দাঁড়াতেই আলো তার হাত টেনে ধরে। ঘাড় ঘুরিয়ে আলোকে দেখে মাথা নিচু করে রেখেছে। শামিন বলে, কথায় কথায় মাথা নিচু করে ফেলো কেন? আপনি তো এটাই পছন্দ করতেন, আপনার বউ মাথা নিচু করে থাকবে। শামিন হাসে। বিছানা থেকে একটা শপিং ব্যাগ আলোর হাতে দিয়ে বলে, এটা পরে আসো, তোমার পছন্দের লাল শাড়ি। আলো কাঁপা কাঁপা হাতে ব্যাগটা নিয়ে নেয়। শামিন অবাক হয়ে বলে, এভাবে কাঁপছো কেন? আলো এক ছুটে শাড়িটা নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। শামিন চুপচাপ বসে থাকে। কিছু সময় পরে আলো শাড়িটা পরে বের হয়। শব্দ পেয়ে শামিন ঘুরে তাকাতেই থমকে যায়। আলো ওয়াশরুমের দরজার বাইরে চুপচাপ দাঁড়িয়ে আছে। সামনে এগোনোর মতো শক্তি যেন সে খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ তার মুখের দিকে শামিন তাকিয়ে থেকে উঠে দাঁড়ায়। আলোর কাছে এসে নিচু স্বরে বলে, কোলে তুলতে হবে? আলোর ইচ্ছে করছে এই লোকটাকে খুব করে বকে দিতে। ইচ্ছে করে লজ্জা দিচ্ছে আলোকে। শামিন আলোর নিরাপত্তা দেখে বাঁকা হাসি হেসে আলোকে পাঁচা কোলা করে তুলে নেয়। আলো জমে যায় এক অদ্ভুত অনুভূতিতে। চোখ তুলে মানুষটার দিকে তাকাতে পারছে না সে। বিছানায় বসিয়ে দিয়ে আলমারি খুলে আলোর গয়নাগুলো এনে আলোকে নিজের হাতে পরিয়ে দিতে দিতে বলে, আমি অনেক ভালো বউ সাজাতে পারি, দেখবি তুমি নিজেই নিজের থেকে চোখ সরাতে পারবে না। তা কজন বউ সাজিয়েছেন যে এত ভালো অভিজ্ঞতা? নিচু স্বরে বলে আলো। শামিন হাসে। আলোর গলায় একটা হার পরিয়ে দেয়। আলো বলতে থাকে, এত দেরি করে ফিরলেন যে? তোমাকে দিয়ে একটু অপেক্ষা করতে ইচ্ছে হলো। আমার বইয়েই গিয়েছে আপনার জন্য অপেক্ষা করতে। ঘুম আসছিল না দেখে পূর্ণিমার চাঁদ দেখছিলাম। শামিন কয়েক পলক আলোর দিকে তাকিয়ে থেকে উঠে দাঁড়ায়। আলো বলে, কোথায় যাচ্ছেন? একটা অতি গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। আলমারি খুলে কোলবালিশ বের করে একটা কাঁচি দিয়ে কেটে সমস্ত তুলা বের করে ফেলে। আলো হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ক্ষণবাদে বলে ওঠে, এসব কি করছেন? মাথা ঠিক আছে আপনার? তুমি বুঝবে না, এটা আমার জীবনের চরম শত্রু। শামিন ইয়াসার মির্জা শত্রু শেষ রাখে না। এটাকে কেটে টুকরো টুকরো করার আমার অনেক দিনের ইচ্ছা। আসিয়া, তুমি বাধা দিও না। কোলবালিশটাকে ছিন্ন ভিন্ন করে আলমারির মধ্যে ছুঁড়ে ফেলে রাখে। আলো হতভম্ব হয়ে বসে থাকে। এই লোকটা এত পাগল কেন? শামিন গিয়ে আবারও আলোর মুখোমুখি বসে। আলো অস্ফুট স্বরে বলে, আপনি পাগল। তুমি বানিয়েছো? মুগ্ধ চোখে আলোকে দেখতে থাকে শামিন। আলো নিচু স্বরে বলে, আজকের চাঁদটা খুব সুন্দর, দেখবেন? শামিন নকল হাই তোলার ভান করে বলে। আমার অত ফালতু সময় নেই, আগে নিজের চাঁদটাকে দেখি। আলো অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। শামিন দীর্ঘ সময় তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এতটা সুন্দর না হলেও পারতে। আমার বুকে যন্ত্রণা হচ্ছে খুব।
আলো মাথা নিচু করে ফেলে। শামিন আলোর হাত টেনে নিজের কাছে নিয়ে হাতে চুমু খায়। যত সময় যাচ্ছে আলোর হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে, ভয় হচ্ছে, খুব পানির তৃষ্ণা পাচ্ছে। বাতির কৃত্রিম আলোয় আলোর মুখটা আরো বেশ কিছুক্ষণ দেখে শামিন ঘরের বাতি নিভিয়ে দেয়। আধো অন্ধকারে আলো টের পেল তার স্বামীটাকে বুকে টেনে নিয়েছে। সে টের পেল এখন তার কোনো ভয় করছে না, বরং নিজেকে খুবই নিরাপদ মনে হচ্ছে এই বুকে। শামিন ফিসফিসিয়ে বলে ওঠে। ভালোবাসি আসিয়া। আলো নিশ্চুপ। শামিন বলতে থাকে। তুমি? আলো কোনো সাড়া দেয় না। সবকিছুর জবাব যে মুখে নিতে হবে এমন তো কোনো কথা নেই। শামিন তাকে বুক থেকে আলগা করে উঠে গিয়ে খোলা জানালাটা বন্ধ করে দিয়ে আসে। ঘরটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গিয়েছে। আলো কাঁপা কাঁপা গলায় বলে। অন্ধকার করে দিলেন যে? আলোকে টেনে নিজের কাছে নিয়ে শামিন ঘোর লাগা কণ্ঠে বলে। অন্ধকার কোথায়? আমার কাছে তো আমার আলো আছে। আলো কিছু বলে না আর। শামিন বলতে থাকে। এই রাতটা একান্তই আমার। আমি চাই না তোমার ওই স্টুপিড ধূসর রঙের চাঁদটা তার আলো দিয়ে আমাকে বিরক্ত করুক। আজ আমি কারো বিরক্ত মেনে নিব না। কেউ নাক গলাবে না আমাদের মাঝে। কাউকে বরদাস্ত করব না আমি, ওই পূর্ণিমার চাঁদকেও না। আলো তখনই চুপ হয়ে যায়। ধীরে ধীরে সে টের পায় সে আচ্ছন্ন হয়ে যাচ্ছে তার স্বামীর ভালোবাসায়। পৌরুষালী প্রতিটি স্পর্শে শুধু কামনা নয়, বরং মিশে আছে একজন স্ত্রীর প্রতি একজন স্বামীর স্নেহ, দরদ, সম্মান এবং সীমাহীন ভালোবাসা। চোখ মেলে আবিষ্কার করলো কেউ একজন তাকে আগলে ধরে রেখেছে, এমনভাবে আগলে ধরে রেখেছে যেন আলো পালিয়ে যাবে, তাই সে তাকে ধরে রেখেছে। তার থুতনি ঠেকেছে আলোর মাথায়। নড়াচড়ার চেষ্টা করতে গিয়েও করে না আলো। নিচু স্বরে বলে। শুনছেন, আমি চোর নই, ছেড়ে দিন, পালাবো না। শামিন সম্ভবত গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। আলো নিজেকে ছাড়িয়ে নিতে গিয়েও ছাড়িয়ে নেয় না। বেশি নড়লেই ওই লোকটা উঠে যাবে, জ্বালাতে শুরু করবে আলোকে। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছে না আলো। এখন রাত কত, ফজর হতে কত দেরি। হুট করে ঘুমটা ভেঙে যাওয়াতে মুশকিল হলো। রাতে আলোর যদি একবার ঘুম ভেঙে যায় তাহলে দু চোখে আর ঘুম আসে না। একা একা কতক্ষণ জেগে থাকবে এখন? আজান কেন দিচ্ছে না? ওঠার জন্য একটা বাহানা তো চাই। হঠাৎ করে টের পেল শামিন তাকে আরো শক্ত করে ধরে ফেলেছে। ঘুম 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 কণ্ঠে বলে ওঠে। বাহানা খুঁজছো উঠে পড়ার? এখনো আজান দেয়নি, আরো আধ ঘন্টা পরে দেবে। আলো চমকে ওঠে, অবাক হয়ে বলে। আপনি কিভাবে বুঝলেন? অন্ধকারের সময় দেখলেন কিভাবে? ঘড়ির ঘন্টার শব্দে এখন সম্ভবত 4:30। যখন ঘন্টা বাজছিল তুমি ঘুমাচ্ছিলে। আপনি জেগেছিলেন? হুম। আলো চুপ হয়ে যায়। শামিন বলতে থাকে। স্ত্রী হবার ষষ্ঠতম শর্ত জানো আসিয়া? না। আলো অস্ফুট স্বরে জবাব দেয়। শামিন আলোর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে। স্বামী ভালোবেসে আগলে ধরলে, আটকে রাখলে আনন্দের সাথে তার বুকে বন্দিনী হয়ে যাওয়া। আমাকে বন্দিনী করেছেন? তুমি বুঝতে পারোনি। বন্দিনী করে কি করবেন? ভালোবাসতে বাসতে জীবনটা অতিষ্ঠ করে দেবো তোমার। অন্ধকারে শামিন দেখল না লজ্জায় লাল হয়ে যাওয়া আলোর মুখটা। নিচু স্বরে আলো বলে ওঠে। ওসব নেতারা প্রথম প্রথম একটু ঢপ দেয়, এই করব সেই করব, এরপর ক্ষমতায় গেলে নাকে সরিষার তেল লাগিয়ে ঘুমায়। শামিন ফিক করে হেসে ফেলে। কাছের মসজিদে আজান দিয়ে দিয়েছে। আজান শেষ হলে শামিন বলে ওঠে। স্ত্রী হবার সপ্তম শর্ত শুনবে? শুনবো, নামাজ আদায় করে শুনবো। আপনি কি অনুগ্রহপূর্বক আমার গা থেকে আপনার 2.5 কেজির হাতটা সরাবেন মেয়র সাহেব? আপনার ভালোবাসার ওজন সইতে পারবো, ওই হাতের নয়। শাড়ির আঁচল কোমরে গুজে দৌড়ে দৌড়ে কাজ করছে আলো। সবাই রান্নাঘরের দরজায় উকি দিচ্ছে। সিতারা আর ফলির মা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। ঋতু চেঁচিয়ে বলে। ভাবি পারবে না একা তুমি। আজ অনেকজন আসবে নাস্তা করতে, এতজনের খাবার তুমি একা একা কিভাবে তৈরি করবে? পারবো আমি। ঠান্ডা গলায় বলে আলো। ঋতু আর কথা বাড়ায় না। এই মেয়ে কারো কথা শোনার মেয়ে নাকি? অযথা কথা খরচ। টেবিলে রুটির বাটি, সবজি, ডিমের পোঁচ সাজিয়ে রেখে আলো কোমর থেকে আঁচল সরিয়ে ডান কাঁধে টেনে দোতলায় চলে আসে। শামিন তখনও ঘুমোচ্ছে। আলো বিড়বিড় করে বলে ওঠে।
রাতে ঢং করে জেগে থেকে এখন মটকা মেরে ঘুমাচ্ছে। ঢং করে জেগে থাকিনি। আলো চমকে উঠে স্বামীনের দিকে তাকায়। স্বামীন চোখ বন্ধ করে বলতে থাকে, বউকে প্রথম জড়িয়ে ধরে ঘুমানো যে আনন্দ, সেই আনন্দে আমার ঘুমটাই কেটে গিয়েছে। তোমাকে এই অনুভূতি বলে বোঝাতে পারবো না আসিয়া। এই অনুভূতি বুঝতে গেলে তোমাকে পুরুষ হতে হবে। আলো চুপচাপ জানালার পর্দা সরিয়ে জানালা খুলে দেয়। বাইরের মিঠা রোদ এসে স্বামীনের মুখে পড়ে। আলো নিচু স্বরে বলে, আপনার ছেলেরা এসে বসে আছে আপনার সাথে নাস্তা করবে বলে, আর আপনি এখানে শুয়ে শুয়ে বাজে বকতে থাকুন। স্বামীন উঠে বসে, চোখ ডোলে আলোর দিকে তাকায়। আলোর পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে, খুব চেষ্টা করছো চালচলনে গিন্নি গিন্নি ভাব ফুটিয়ে তুলতে, কিন্তু হচ্ছে না। তুমি ঋতুর কাছ থেকে কিংবা আমার শাশুড়ির কাছ থেকে ট্রেনিং নিও। আলো দাঁড়িয়ে থাকে। স্বামীন উঠে আলোর দিকে এগিয়ে এসে তার গালে একটা হাত বুলিয়ে বলে, এখনো অনেক কিছু শেখা বাকি আছে আসিয়া, গ্রো আপ। তারপর হুট করেই আলোর কপালে একটা চুমু খায়। সিতারা এসে ঘরের দরজায় দাঁড়িয়ে বলে, আসবো ভাবি? এসো। আলো স্বামীনের থেকে দূরে সরে দাঁড়িয়ে সিতারাকে আসতে বলে। সিতারা ঘরে ঢুকে মেঝের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সে এসেছে ঘর ঝাড়ু দিতে। অবাক চোখে আশেপাশে তাকিয়ে বলে, এত তুলা পরে আসছে কেন ভাইজান পুরো ঘরে? প্রশ্নটি করে সে আলমারি খুলতে যায়। স্বামীন থামিয়ে দিয়ে বলে, আলমারি খুলিস না সিতারা, কেন ভাইজান? ওখানে একটা লাশ পড়ে আছে। গম্ভীর কণ্ঠে বলে স্বামীন। আলো কপাল কুঁচকে স্বামীনকে থামিয়ে দিয়ে সিতারাকে বলে, কিছু না সীতারাপা, মজা করছে, তুমি তোমার কাজ করো। নাস্তার টেবিলে পিন পতন নীরবতা বিরাজ করছে। সবাই স্বামীনের দিকে তাকিয়ে আছে খুবই কৌতূহলী হয়ে। স্বামীন দলের ছেলেদের দিকে তাকিয়ে বলে, আমাকে এভাবে কেন দেখছিস? কেউ কোনো জবাব দেয় না। স্বামীন রুটি ছিঁড়ে সবজি নিয়ে মুখে পড়ে সবার দিকে তাকায়। এইবার সে বুঝতে পেরেছে সবাই খাওয়া রেখে কেন তার দিকে তাকিয়ে আছে। স্বামীন খাবারটা না পারছে ফেলতে, না পারছে গিলতে। আলো রান্নাঘরে চলে যায়। স্বামীন মুখ থেকে খাবারটা ফেলে দিয়ে ছেলেদের গম্ভীর কণ্ঠে বলে ওঠে, সবসময় তরকারিতে লবণ থাকতে হবে এমন তো কোনো কথা নেই। বাংলাদেশের সংবিধানে কোথাও লেখা আছে তরকারিতে লবণ দিতেই হবে? লবণ ছাড়াও বেশ খাওয়া যায়। তৌফ উসখুস করছিল। হুট করে বলে ওঠে, আপনি কেন থুতু মেরে ফেলে দিলেন ভাই? আলো আরও এক বাটি সবজি নিয়ে এসে সবার মুখের দিকে তাকায়। অবাক হয়ে বলে, খাচ্ছেন না কেন আপনারা? সব তো সেভাবেই আছে। স্বামীন আলোর দিকে তাকিয়ে বলে, তুমি ওদের জন্য চা বানাতে বলো, ওরা এখন আর কিছু খাবে না। আলো বোকার মতো সবার দিকে তাকাচ্ছে। সবাই আলোর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে। তারপর উঠে লিভিং রুমে চলে যায়। আলো স্বামীনের দিকে তাকায়। স্বামীন মৃদু হেসে বলে, স্ত্রী হবার সপ্তম শর্ত হচ্ছে স্বামীর জন্য কিছু রান্না করলে আগে নিজে লবণ চেখে দেখা। আলো হতভম্ব হয়ে বলে, লবণ বেশি হয়েছে? তোমার মাথায় যেমন ব্রেন নেই তেমন রান্নায়ও লবণ নেই। স্বামীন মজার ছলে ফিসফিসিয়ে কথাটি বলে চলে যায়। টেবিলের উপর স্তূপ করে রাখা আলোর বই। কোমরে হাত দিয়ে বইগুলোর দিকে তাকিয়ে আছে সে। স্বামীন গিয়ে পেছন থেকে আলোকে জড়িয়ে ধরে বলে, কি ব্যাপার, কি ভাবছো? আজ কোন কোন ক্লাস বুঝতে পারছি না, ইউনিভার্সিটি যাব। হিয়াকে ফোন করে জেনে নাও। ভালো বলেছেন, ওকেই ফোন করে দেখি। আলো ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। স্বামীন দেখতে থাকে আলোকে। একটা গাঢ় নীল রঙের শাড়ি পরেছে, চুলে একটা লম্বা বেনি। স্বামীন কাছে গিয়ে বেনি খুলে দেয়। আলো ফোন রেখে অবাক হয়ে স্বামীনকে বলে, খুললেন কেন? পা বাঁধো। আচ্ছা, আপনার কাজ নেই, আজ পার্টি অফিস যাবেন না? যাব তোমাকে ইউনিভার্সিটিতে নামিয়ে দিয়ে। আলো চুলে খোপা বেঁধে নিতে নিতে বলে, নামিয়ে কেন দিতে হবে? আমি কি বাচ্চা, ইহানের বয়সী? না, তবে ইহানের মতো আদুরে আমার কাছে। আপনার আহ্লাদ দেখে আমার হাড় জ্বলে যাচ্ছে। ওসব আপনার ভাই বোনদের সাথে দেখান, আমি একা একা যাব ভার্সিটিতে। মোড়ের মাথায় নওশিন আর শ্রাবণী অপেক্ষা করছে আমার জন্য। স্বামীন এক হাত দিয়ে আলোকে আগলে ধরে নিজের কাছে টেনে নিয়ে বলে, এখন এমন ধূরছাই করছো তো, যখন থাকবো না তখন। স্বামীনের মুখ চেপে ধরে আলো তার দিকে শীতল চোখে তাকিয়ে আছে। কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে অস্ফুট স্বরে বলে, কি হচ্ছে এটা? এত জঘন্য টাইপের মজা কেন করতে হবে?
শামিন আলোর হাত সরিয়ে নিয়ে হাসতে থাকে। আলো আলমারি থেকে শামিনের পাঞ্জাবি বের করে বিছানার ওপর রাখতে রাখতে বলে, আজও বাড়িতে যেতে চাচ্ছি। আমি ক্লাস শেষে আজান আয়াতের গিফটগুলো দিয়ে আসবো। হ্যাঁ যাবে, অসুবিধা কোথায়? কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আজ রাতটা দাদির কাছে থাকবো, ফিরবো না এ বাড়িতে। 2 দিন থাকবো ওখানে ভাবছি। শামিন আলোর দিকে তাকায়। আলো নিচু স্বরে বলে। থাকবো? কয়েক মুহূর্ত সময় নিয়ে শামিন বলে, কেন থাকবে না? তোমার ইচ্ছে হলে অবশ্যই থাকবে, আমার কোনো অসুবিধা নেই। আলো ভেবেছিল শামিন বলবে সেও যেতে চায়, কিন্তু শামিন বলেনি। আলো ভাবলো হয়তো তার এখানে খুব কাজ আছে, নয়তো শামিন যেতে চাইতো। শামিনের ফোন বেজে ওঠে হঠাৎ। ইসমাম ফোন দিচ্ছে। ফোনটা রিসিভ করে বারান্দায় চলে যায়। কিছুক্ষণ পরে মুখ হাসি হাসি করে ঘরে ঢোকে। আলো বলে, হঠাৎ এত খুশি? ইসমাম আসছে। আনন্দের সাথে বলে শামিন। আলো শামিনের দিকে তাকিয়ে আছে, তার চোখে মুখে অস্বস্তি। শামিন হঠাৎ আলোকে বলে ওঠে, 1 মিনিট দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেখাই। আলো দাঁড়িয়ে পড়ে। শামিন তার ফোন থেকে 2টো মেয়ের ছবি বের করে আলোকে দেখিয়ে বলে, দেখো তো, এই দুটো মেয়ের মধ্যে কে বেশি সুন্দরী? আলো অবাক হয়ে শামিনের হাতের দিকে তাকিয়ে আছে। অস্ফুট স্বরে বলে, কারা এরা? আগে বলো। আলো ছবি দুটোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা মেয়েকে দেখিয়ে বলে, এই মেয়েটা? শামিন হেসে বলে, ঠিক বলেছ, আমারও এটাই মনে হয়েছে, এটাই বেস্ট হবে ইসমামের জন্য। আলো অবাক হয়ে বলে,